বর্ষার পানি সরে গেলেই আবার ভাটার কাজে হাত দিলেন সরকার সাহেব। আগের মতোই সাপ্লাইয়ের কাজ পুরোদমে শুরু হলো। আমিও লিনার মুখোমুখি যাতে না হতে হয় সেভাবেই চলতে চেষ্টা করছি। অনেকদিন মুখোমুখি হয়েছি বটে, কিন্তু তার সাথে কথা বলিনি। আমি ওকে বুঝাতে চেয়েছি ওর প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, কিন্তু একদিন সে ঠিকই আমাকে ধরে বসল। ওর বাবা তখন ছিলেন না। আমাকে একা পেয়ে বলল, তুমি পেয়েছ কি? কি করলাম আমি? কি করলাম মানে? তার অগ্নিমূর্তি দেখে ভড়কে গেলাম আমি। কোনো কিছু বলার আগেই সরকার সাহেব উপস্থিত। মেয়ের শেষ কথাটা হয়তো তার কানে গিয়ে থাকবে। তার দৃষ্টিতে কৌতূহলের আভাস পেলাম। লিনাও বোধহয় বুঝতে পেরেছিল, তাই সেই পরিবেশটাকে অন্যদিকে ঘুরিয়ে নেবার জন্য বলল, দেখো তো বাবা, তোমার এই লোকটা আমাকে এত ভয় পায় কেন? দেখলে নেড়ি কুত্তার মতো লেজ গুটিয়ে ফেলে। আমি বাঘ না ভল্লুক যে আমাকে ভয় পেতে হবে? মেয়ের কথা শুনে সরকার সাহেব হাসলেন। ও একটু লাজুক মা, আমার কাছে এখন পর্যন্ত সে ফ্রি হতে পারেনি। আর তুই তো একটা গ্রোন আপ মেয়ে, লজ্জা তো পাবেই। মেয়ে আর কোনো কথা না বলে উপরে উঠে গেল। আরেকদিন সরকার সাহেব অফিসে বসে টাকা দিচ্ছিলেন, এমন সময় লেনা এলো। কেমন আছেন? সুর খুব নরম, আপনি সম্বোধন। ভালোই লাগলো আমার। আপনার বাড়ির সবাই ভালো তো? জি ভালো। আবার জি করছেন। আমি না আপনার চেয়ে বয়সে অনেক ছোট? আপনি তো মনিবের মেয়ে। দেখেছ বাবা, আমাকেও মনিব ঠাউরায়। সেদিনও আমাকে দেখে ভদ্রতার সূচক একটা কথা পর্যন্ত না বলে তোমার ঘরে ঢুকছিল, তাই দেখে আমি খেপে গিয়েছিলাম। এখনো দেখি তার পরিবর্তন হয়নি। সরকার সাহেব হাসলেন, বললেন, বাবা আমি কিন্তু তোমার মনিব নই। আমার আন্ডারে তুমি চাকরি করো না। আমার ভাটায় ইট সাপ্লাই দাও, এটা স্বাধীন ব্যবসা। উনি যে কিভাবে এত ভালো রেজাল্ট করলেন মাঝে মাঝে আমি ভাবি, মাথায় একদম ঘুরে নাই। এবার জোরে জোরে হেসে উঠলেন সরকার সাহেব। আজ একটু উপরে চলেন তো। একদিনও নাস্তা না খেয়ে চলে যান, অথচ আপনার বাড়িতে কত যত্ন করে খাওয়ালেন। ঠিক আছে বাবা, ও যখন এত করে বলছে উপরে যাও, আমি আছি, পরে টাকা নিও। আমার আর উপায় ছিল না নিয়ে চলা। বারান্দায় এসে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, এমন সময় পথ রোধ করে দাঁড়ালো লিনা। চোখ মোট তার রাগে লাল হয়ে গেছে। ঠাস করে আমার গালে চর বসিয়ে দিল সে। আমি মুখ নিচু করেছিলাম, হঠাৎ আমাকে জড়িয়ে ধরে গালের সাথে গাল চেপে কাঁদতে কাঁদতে বলল, তোমাকে ছাড়া আমি বাঁচব না, আমাকে মাফ করে দিও। আমার সারা শরীরে বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। ২৬ বছর বয়স হলো আমার, এমন ভাবে কোনো মেয়ে আমাকে আলোড়িত করেনি। জীবনের এ এক নতুন অনুভূতি। কেউ দেখে ফেলতে পারে, আতঙ্কিত হয়ে বললাম, উপরে চলো। নাস্তা খেতে দিয়ে এক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে থাকলই না। আমি ওর মুখের দিকে তাকালাম। তার চোখের আবেদন উপেক্ষা করা আমার সাধ্যের অতীত। এই চোখে কি জাদু আছে তা আল্লাহই জানে। এক সময় আমি বললাম, এর শেষ কোথায়? তুমিই জানো, বলল সে। ওর মা এসে ঢুকে পড়লেন, আমার সাথে কথা বললেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। এতদিন ধরে আসছি, অথচ কোনোদিন এমন ভাবে আমার সাথে কথা বলেননি। আমি কিছুতেই তার কাছে সহজ হতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল উনি সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। তাড়াতাড়ি যেতে হবে, এই অজুহাত দেখিয়ে সেখান থেকে সটকে পড়লাম। একদিন সোবানীঘাট অফিসে বসেছিলাম।
এমন সময় দেখলাম একটা সাদা গাড়ি এসে থেমে গেল। গাড়িটা চেনা চেনা মনে হচ্ছিল। দরজা খুলে ড্রাইভার উঠে দাঁড়াতেই চিনতে পারলাম মোবারক। আমি উঠে তার কাছে যেতেই সালাম দিল সে। বলল, আপনাকে আপাই ডাকছে। বলো কি, ওনারা এসেছেন? হ্যাঁ, বলল মোবারক। আফজল ভাইকে বলে ছোট চামড়ার হাত ব্যাগটা নিয়ে গাড়িতে গিয়ে বসলাম। সিঁড়ি বেয়ে নামতে নামতে সোফিয়া আমাকে সালাম দিল। আমিও উঠে দাঁড়িয়ে সালামের জবাব দিলাম। কাছে এসে আমাকে বসতে বলে আমার পাশেই বসে পড়ল সে। তার শরীর থেকে তখন বেশ একটা মিষ্টি গন্ধ বের হচ্ছিল। কেমন আছেন? জিজ্ঞেস করল সোফিয়া। ভালো, আপনি? ভালো আছে বলেই তো আপনাকে দেখতে এলাম। আমাকে দেখতে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। বলতে পারেন তাই। লন্ডনে গিয়ে আপনার কথা আমার খুব মনে পড়ছিল। শুনে ভালো লাগছে, বললাম আমি। এখন তাকে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা দেখে আমার সত্যি ভালো লাগছিল। চলেন উপরে যাই। উঠে দাঁড়ালো সে। তার পেছনে যেতে যেতে বললাম, সাইব ভাই নাই? না, ও বাইরে গেছে। ও আসার পর থেকেই বাইরে বাড়িই কাটিয়ে দিচ্ছে সে। কবে এসেছেন আপনারা? ঘরে গিয়ে সে বিছানার ওপরই বসে পড়ল। আমি কোথায় বসবো চিন্তা করছিলাম। সোফিয়া বিছানার এক পাশ দেখিয়ে বলল, ওখানেই বসেন। আমি দূরত্ব বজিয়ে রেখে মুখোমুখি বসে পড়লাম। গতকাল দুপুরে এসেছি। বিকেলে গাড়ি পাঠিয়েছিলাম। শুনলাম আসেননি আপনি। আজ আপনাকে পেয়ে ধরে এনেছে। এবার আপনাকে দেখে ভালো লাগছে, বেশ ভালো লাগছে, বললাম আমি। তাই? সত্যি তাই। খুশি হলাম আমি। চেহারা তো তেমন ভালো নাই, তাই কেউ প্রশংসা করলে ভালোই লাগে। আপনার চেহারা খারাপ কেউ বলেছে? ওই যে আয়না দেখছেন না, সে বলেছে। কথাটা বলেই হা করে হাসে ফেলল সে। এবার আমরা দিন 15 এখানে আছি। থাকেন না আপনি আমাদের সাথে? এখানে অনেক কিছু দেখার আছে। মাদককুণ্ড দেখেছেন কখনো? সেটা আবার কোথায়, জিজ্ঞেস করলাম আমি। এখান থেকে ঘন্টা দেড়েকের পথ। কি আছে সেখানে? গেলেই দেখতে পাবেন। অপূর্ব দৃশ্য। পাহাড় থেকে ঝর্ণার পানি নিচে ঝরে পড়ছে। বহুদিন আগে দেখেছি, আবার দেখতে ইচ্ছা করছে। আমার ইচ্ছে ছিল আপনাকে সঙ্গেই নিয়ে যাব। এবার তো তা হবে না। আমি ট্রাক বন্দোবস্ত করে এসেছি। 2 দিন পর আবার আসবো, তখন না যাওয়া যাবে? আচ্ছা, কবে আসবেন ড্রাইভারকে বলবেন, সেভাবেই সে আপনাকে আনতে যাবে। গাড়ি না থাকলেও আমার অসুবিধা নাই। আমি ইনশাল্লাহ আবার আসব। ড্রাইভারকে নির্দিষ্ট দিনের কথা বলতে পারিনি, কিন্তু কথা রক্ষা করেছি ঠিকই। সিলেটে নেমেই সোবানি ঘাটে না গিয়ে সোজা সোফিয়াদের বাড়িতে গেলাম। গেটের কাছে নেমে যখন রিক্সা ভাড়া দিচ্ছিলাম, তখন দেখি সোফিয়া গাড়ি নিয়ে ভিতরে ঢুকছে। রিক্সায় এলেন কেন? আমি গাড়ি পাঠাবো বলেছিলাম না? আমি তো সোবানে ঘাটে যাইনি, বাস স্ট্যান্ড থেকে সোজা এখানে এসেছি। ভালোই করেছেন। মোবারক, ওনার ব্যাগটা নাও। পরদিন ভোরে মাধবকুণ্ডর উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। সাহেব গেল না, শুধু সোফিয়া আর আমি। পাশাপাশি বসেছিলাম আমরা দুজন। যেতে যেতে সোফিয়া তার বাবার কথা বলল। আমার নানা ছিলেন ব্রিটিশ নাগরিক। তার একটা রেস্টুরেন্ট ছিল, খুব চালু রেস্টুরেন্ট। সেটা এখনো আছে। নানা চেয়েছিলেন মাকে কোনো বাঙালি ছেলের সাথে বিয়ে দিতে, কিন্তু এখানে তেমন মনের মতো ছেলে পাচ্ছিলেন না। বাবা ছিলেন তার দূর সম্পর্কের আত্মীয়।
হাই স্কুল পাশ করার পর আর পড়েননি। তাকেই পছন্দ হলো না আমার। লন্ডনে তো বেশি লেখাপড়া জানা লোকের দরকার নেই, দরকার ভালো ছেলে যে কিনা তার রেস্টুরেন্টটা চালাতে পারবে। বাবার সাথে মাকে বিয়ে দিয়ে নিয়ে গেলেন লন্ডনে। তারপরে বাবাও সেখানকার সিটিজেন হলেন। আমাদের 2 ভাই বোনের জন্ম ওইখানেই, তাই আমরা জন্মসূত্রে ওখানকারই নাগরিক। আপনার বাবা মারা যাবার পর রেস্টুরেন্টটা কে দেখাশোনা করছে? সাইদ, বলল সোফিয়া। আপনি কিছু করেন না? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা কোম্পানিতে ঢুকেছিলাম, সেটা ছেড়ে দিয়েছি। চাকরি ভালো লাগে না আমার। তাই আর একটা রেস্টুরেন্ট কিনছে, আমি ওটাই চালাবো ভাবছি। আপনি মেয়ে হয়ে রেস্টুরেন্ট চালাতে পারবেন? কেন পারবো না? প্রথম প্রথম একটু কষ্ট হবে, এই আর কি। সাথে কেউ থাকলে তো ভালোই হয়। এবার একটা বিয়ে করুন। সেটাই ভাবছি, বিয়ে করলে বাঙালি ছেলেই করব। তাই করবেন। বাঙালি কালচারে অভ্যস্ত এমন ছেলের সাথে বিয়ে বসলে দেখবেন আপনার মতো ভালো মেয়েকে কেউ কষ্ট দিতে পারবে না। আমাকে খুব ভালো মেয়ে মনে করেন? হাসলো সোফিয়া। খুবই ভালো মেয়ে আপনি, বললাম আমি। ড্রাইভারকে গাড়ির কাছে রেখে আমরা দুজন ঝর্ণার কাছে গেলাম। অনেক লোক। অবাক বিস্ময়ে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। বহু উঁচু থেকে ঝরঝর করে পানি পড়ছে। ঝর্ণার পানিতে অনেক দাপাদাপি করলো সোফিয়া। একটা নৌকা ভাড়া করল সে। আমি কিন্তু সাঁতার জানি না, বলল সোফিয়া। হ্যাঁ, সেটা আমি সেদিনে বুঝতে পেরেছি। আমাকে শক্ত করে ধরে রাখবেন, ঠিক আছে? হাতটা বাড়িয়ে দিলাম। স্বাস্থ্যবতী মেয়ে। পানি থেকে তোলার দিনই টের পেয়েছিলাম কেমন নরম তুলতুলে শরীর। নৌকায় উঠে বেশ কয়েকবার চক্কর দিলাম। ঝর্ণার কাছে গেলে উচ্ছল কিশোরীর মতো দাপাদাপি শুরু করলো সোফিয়া। আমি গেঞ্জি পরেছিলাম, সোফিয়া সালোয়ার কামিজ। ঝর্ণার পানিতে উভয়ই ভিজে গেলাম। পানিতে ভিজে সোফিয়ার দেহের প্রতিটি বাঁক ফুটে উঠল। মুখাবয়ব তেমন আকর্ষণীয় মনে না হলেও একটি নারীর দেহবল্লরই কতখানি পুরুষকে মুগ্ধ করতে পারে তা সোফিয়াকে এই অবস্থায় না দেখলে আমি কোনোদিন ভাবতেই পারতাম না। ঝর্ণার পানির তোড়ে যখন নৌকা দুলে উঠছে, সোফিয়া হাসতে হাসতে আমাকে আঁকড়ে ধরছে। অশালীন মনে হলেও আমি এক ধরনের শিহরণ অনুভব করলাম। অথচ যেদিন সোফিয়াকে পানি থেকে তুলেছিলাম সেই দিন তাকে আরো বেশি করে চেপে ধরেছিলাম। তখন আমার ভিতরে বিন্দুমাত্র শিহরণ জাগেনি। একটা যুবতী নারীর রোমাঞ্চকর স্পর্শে আমিও নিজেকে হারিয়ে ফেললাম। বাড়ি ফেরার সময় সোফিয়া ড্রাইভারকে জিজ্ঞেস করল, মোবারক, তোমার কাছে রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট আছে? না আপা, ভাইজান শুধু ইংরেজি আর হিন্দি সিডি কিনে দিয়েছে। দূর, সবসময় কি এক ধরনের গান ভালো লাগে? সোফিয়াকে আজ খুব উৎফুল্ল মনে হচ্ছে। তার মধ্যে যে এত উচ্ছলতা থাকতে পারে আমি কল্পনাও করতে পারিনি আগে। এই, তুমি গান গাইতে পারো? কোনো সাড়া না পেয়ে আমাকে গুঁতো মেরে বলল, কি হলো, জবাব দিচ্ছ না যে? ও, আমাকে বলছেন? এখানে আর কে আছে? সোফিয়ার তুমি সম্বোধন শুনে আমি ভেবেছিলাম ড্রাইভারের উদ্দেশ্যে বলছে, তাই তার প্রশ্নে একটু বিব্রতই বোধ করলাম। তবু বললাম, আমি রবীন্দ্রসঙ্গীত জানি না। বাংলা গান জানো তো? জানি, তবে গলা তেমন ভালো না। যা জানো তাই গাও। আমি আমার সেই প্রিয় গানটিই গাইলাম।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। গানটি শেষ হলে সোফিয়া বলল, আমাদের দেশটি কত সুন্দর, তাই না? হ্যাঁ, কিন্তু আমাদের দুর্ভাগ্য দেখো, জীবিকার প্রয়োজনে এত সুন্দর দেশ ছেড়ে সেই সুদূর লন্ডনে গিয়ে থাকতে হচ্ছে, যেখানে কোনো আবেগ নাই, অনুভূতি নাই, প্রেম ভালোবাসা সস্তার পণ্যের মতো। ওখানকার সবকিছু আমার কাছে আর্টিফিশিয়াল মনে হয়। ওটা যে শুধু লন্ডনই আছে তা নয়, আমাদের দেশেও এমন লোকের অভাব নেই। আপনি হয়তো আপনার অভিজ্ঞতা থেকে বলছেন, কিন্তু আমিও এদেশে এমন অনেক ঘটনার কথা জানি। তুমি আমাকে আপনি আপনি করছো কেন? তার কথা শুনে আমার হাসি পেল। এখন থেকে আমরা দুজন বন্ধু, ওকে? বললাম, ওকে। আমাকেও তুমি করে বলবে, ওকে? বললাম, ওকে। রাতে খাওয়ার পর আমি শুতে গেছি, এমন সময় সোফিয়া এসে উপস্থিত। তোমাকে কিছু কথা বলবো বলে এলাম। কিছু মনে করনি তো? বলল সোফিয়া। না না না, কি যে বলো। আমি বিছানায় বসেছিলাম, ও এসে আমার কাছে এসে ঘন হয়ে মুখোমুখি বসল। আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি। আচ্ছা, আমি যদি তোমাকে লন্ডনে নিয়ে যাই, তুমি যাবে? সোফিয়ার কথার আকস্মিকতায় আমি হকচকিয়ে গেলাম। কি জবাব দেব ভেবে পেলাম না। সে বলে যেতে লাগলো, তুমি তো শুনেছ, সাইপ আমার জন্য একটা রেস্টুরেন্ট কিনেছে। আমি এমন একজনকে খুঁজছি যে আমাকে সবকিছুতে হেল্প করতে পারবে। কথাটার অর্থ বুঝতে অসুবিধা হলো না আমার। সোফিয়ার নানা যেভাবে তার মেয়ের জন্য তার বাবাকে নিয়ে গিয়েছিল, আমাকেও ঠিক সেইভাবেই নিয়ে যেতে চায়। কিন্তু এত তাড়াতাড়ি এ প্রশ্নের জবাব কেমন করে দিব? তাই আমি বললাম, আমাকে একটু ভাববার সময় দিবে? অফকোর্স। তুমি আজকে রাতটা ভাবো। না, কাল কি আমি দিতে পারবো না। আমার মামা আমাকে 7 বছর বয়স থেকে মানুষ করেছেন। তার মতামতটাও আমার নেওয়ার প্রয়োজন আছে। আজ যদি আমি নিজের স্বার্থের কথা ভেবে তাকে উপেক্ষা করি, তাহলে হয়তো ভবিষ্যতে আমি তোমার সাথেও একইরূপ আচরণ করতে পারি। ইউ আর রাইট। তুমি আবার কবে আসছো? ঠিক 3 দিন পর। বেশ, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার হাতটা টেনে নিল সে। আমি এক ধরনের কাঁপুনি অনুভব করলাম। একটু মৃদু চাপ দিয়ে সোফিয়া উঠে দাঁড়িয়ে বলল, গুড নাইট। সারা রাত ঘুমোতে পারলাম না। আকাশ কুসুম চিন্তা করতে লাগলাম। দেখতে কেমন তেমন সুন্দর না হলেও সোফিয়াকে খারাপ লাগে না আমার। প্রথম দিন তাকে মদ খেতে দেখে ঘৃণা জেগেছিল। তারপর সিদ্দিকের কাছ থেকে শুনেছি, আমার সাথে কথা বলার পর তার নাকি বিরাট পরিবর্তন এসেছে। ইতিহাসে পড়েছি, মধ্যযুগে ভাগ্য পরিবর্তনের জন্য অনেক বিখ্যাত ব্যক্তি ভারতবর্ষে এসেছিল। পরবর্তীকালে নিজ গুণে তারা ইতিহাসে ঠাঁই করে নিয়েছে। আমিও তো লন্ডনে গিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারি। লিনার কথা মনে পড়ল আমার। তাকে ভালো লাগে বটে, কিন্তু বিয়ে করা কিছুতেই সম্ভব নয়। সে শুধু বিধর্মীই নয়, তার বাপ ধনী ও প্রভাবশালীও বটে। আমার জীবনের ক্ষতি করার ক্ষমতা তার আছে। কিন্তু তার মেয়ে যেভাবে আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে, তাতে ভয় হয় যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যেতে পারে। তার চেয়ে সোফিয়াকে বিয়ে করে লন্ডনে যাওয়াই উত্তম। কিন্তু মামা কি রাজি হবেন? তিনি তেমন সুস্থ নন। দুটো মেয়ে বিয়ের যোগ্য হয়েছে, তাদের বিয়ে না দিয়ে লন্ডনে গেলে
বেইমানি করা হবে আমার। সোফিয়ার কাছ থেকে তাহলে মাস কয়েক সময় নিতে হবে। পরদিন সকালে বিদায় নিলাম, কথা দিলাম খুব শীঘ্রই আসবো।